নমস্কার, আমি দীপঙ্কর বংচাটার থেকে। আর আজকের আমি নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভজহরি মুখুজ্জের গল্প। ভজহরি মুখুজ্জে ওরফে টেনিদা। আজকের টেনিদা এবং তার পুরো দলবল ক্যাবলা, হাবুল আর প্যালা সবাই আবার নতুন একটা রহস্যের সঙ্গে জড়িয়ে পড়তে চলেছে। আসুন আজকে শুরু করা যাক ঝাউ বাংলো রহস্য। কথা ছিল, আমরা পটলডাঙ্গার 4 জন, টেনিদা, হাবুল সেন, ক্যাবলা আর আমি, মানে শ্রীমান প্যালারাম, গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। কলকাতায় 107 ডিগ্রি গরম চলছে। দুপুরবেলা মোটর গাড়ির চাকার তলায় লেপটে যাচ্ছে গলে যাওয়া পিচ, বাতাসে যেন আগুন ছুটছে। গরমের ধাক্কায় আমাদের পটলডাঙ্গার গোপালের মতো সুবোধ কুকুরগুলো পর্যন্ত খেঁকি হয়ে উঠেছে। একটাকে তাক করে যেই আমের আঁটি ছুঁড়েছি, অমনি সেটা ঘ্যাঁক করে তেড়ে এলো। আমের আঁটিটা একবার চাটা তো দূরে থাক, শুকে পর্যন্ত দেখলাম। এরপর আর কলকাতায় থাকা যায়? তোমরাই বলো। আমরা 4 জনেই এখন সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, আর ছেলে মানুষ নই, তাই আবার সামার ভ্যাকেশন। কাজেই বাড়ি থেকে পারমিশন পেতে তো দেরি হলো না। খালি মেজদার বকবকানিতেই কানের বোকা বেরিয়ে যাওয়ার জো। নতুন ডাক্তার হয়েছে তো সবসময় তার বিদ্যে ফলানো চাই। আরো বিশেষ করে মেজদার ধারণা আমি একটা জলজ্যান্ত হাসপাতাল, পৃথিবীর সমস্ত রোগের মূর্তিমান ডিপো হয়ে বসে আছি। তাই যত বিটকেল ওষুধ আমারই গেলা দরকার। সারাদিন আমাকে ধরেই পুটুস পুটুস করে ইঞ্জেকশন দিতে পারলে তবে যদি মেজদার আশা মেটে। মেজদা বলল, যাচ্ছিস যা, কিন্তু সাবধান, তোর তো আবার খাওয়ার জিনিস দেখলে মাথা ঠিক থাকে না, সে চিনে বাদামি হোক আর ফাউল কাটলেটই হোক। হুঁশিয়ার হয়ে খাবি। সিঞ্চল থেকে দার্জিলিংয়ে যে জল আসে সেটা এমনিতেই খারাপ, তার সঙ্গে যদি যা তা খাস স্রেফ হিল ডায়রিয়া হয়ে বেঘোরে মারা যাবি। এইসব কথার জবাব দেওয়ার কোনো মানে হয় না। আমি গোঁজ হয়ে রইলুম। তারপরে বাবা মায়ের উপদেশ, বরদার শাসানি, লেখাপড়া শিখাই তুলে 1 মাস ধরে ওখানে আড্ডা দিও না। ছর্দির 3 ডজন গোল্ড স্টোন, 6 ছড়া পাথরের মালা, 6খানা ওয়াল প্লেটের ফরমাস। শুনতে শুনতে দিকদারি ধরে গেল। কোনো মতে পেন্নাম টেন্নাম সেরে শিয়ালদা স্টেশনে এসে হাড়ে বাতাস লাগলো। বাকি 3 মূর্তি অনেক আগেই এসে একটা 3rd ক্লাস কামরায় জমিয়ে বসেছে। বেশি খুঁজতে হলো না, টেনিদার বাঁচ খাই গলার ডাক শোনা গেল। চলায় পেলা, এই এদিকে এদিকে, এখানে চলে আয়, এখানে। দেখি 3 জনেই তাড়িয়ে তাড়িয়ে অরেঞ্জ স্কোয়াশ খাচ্ছে। গাড়িতে উঠে ঝুপ করে বাক্স বিছানা রেখে প্রথমেই বললুম, বারে আমার অরেঞ্জ স্কোয়াশ? তরটা কাটা গেছে, লেট কইরা আসছস, তার ফাইন। হাবুল সেন বললে। আমি চেঁচা চেঁচা করে প্রতিবাদ করলুম, লেট মানে? এখনো 20 মিনিট দেরি আছে ট্রেন ছাড়তে। যদি 20 মিনিট আগেই ট্রেন ছেড়ে দিত, কি করতিস তাহলে? টেনিদা গম্ভীর গলায় জিজ্ঞেস করলে। কেন 20 মিনিট আগে ছাড়বে কেন? আরে রেখে দে তোর টাইম টেবিল। চু চু করে অরেঞ্জ স্কোয়াশটা সাবার করলো টেনিদা। আরে ও তো রেল কোম্পানির একটা হাসির বই। এই তো পরশু জেঠিমা এলো হরিদ্বার থেকে দুন এক্সপ্রেসে চেপে। ভোর 5টায় গাড়িটা আসবে বলে টাইম টেবিলে ছাপা রয়েছে। এলো বেলা 11টার সময়। 7 ঘন্টা লেট করে গাড়ি আসতে পারে, আর 20 মিনিট আগে ছেড়ে দিতে পারে না? কি যে বলিস, তার কোনো ঠিক নেই। যত বাজে কথা, আমি চটে বললুম। আমিও একটা অরেঞ্জ স্কোয়াশ খাবো। টেনিদা বললে, খাবি? হ্যাঁ খাবই। নিজের পয়সায় খাবি? নিশ্চয়ই। ক্যাবলা বললে, তোর যেরকম তেজ হয়েছে দেখছি, তাতে তোকে ঠেকানো যাবে না। তাহলে কিনেই ফেল 4টে। মানে 4টেই তো নিজের জন্য নয়, আমরাও আছি। হাবুল মাথা নেড়ে বলল, হ, এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করতাছি। টেনিদা বললে, ডিটো। ছাড়লো না মাইরি, 4টে কেনালো আমাকে দিয়ে। আর সেগুলো আমরা শেষ করতে না করতেই টিং টিং টং টং করে নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ঘন্টা পড়ল। পথের বর্ণনা দেব না, তোমরা যারা দার্জিলিংয়ে গেছো তারা সবাই তা ভালো করে জানো। সকরিগলির স্টিমারে গলাগলি করে, মণিহারিতে হারি কি জিতি বলে বাক্স ঘাড়ে করে বাড়ির ওপর দিয়ে রেস লাগিয়ে সে যে কি দারুণ অভিজ্ঞতা, সে আর বলে কাজ নেই।
ক্যাবলা আছাড় খেয়ে একটা কুমড়োর মতো গড়িয়ে গেল। কোত্থেকে এক ভাঁড় দই এসে হাবুল সেনের মাথায় পড়ল। আমার বাঁ পাটা একটুখানি মচকে গেল। আর ছোট লাইনের গাড়িতে উঠবার সময় একটা ফচকে চেহারার লোকের সঙ্গে টেনিদার তো হাতাহাতির প্রায় জো হয়ে গেল। এই সব দুর্ঘটনার পাট মিটিয়ে গুড়গুড়িয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছালুম ভোরবেলায়। দূরে নীল হয়ে রয়েছে হিমালয়ের রেখা, সাদা মেঘ তার উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। স্টেশনের বাইরে বাস আর ট্যাক্সির ভিড়। দার্জিলিং দার্জিলিং টেনিদার সঙ্গে মণিহারিতে যে মারামারি করবার চেষ্টা করেছিল, সেই ফচকে চেহারার মিচকে লোকটা একটা বাসের মধ্যে বসে মিটমিট করে তাকাচ্ছিল আমাদের দিকে। দেখলুম শিলিগুড়ির এই গরমের ভেতরেও লোকটা গায়ে নীল রঙের একটা মোটা কোট চড়িয়েছে, গলায় জড়িয়েছে মেটে রঙের আঁশ ওটা ওটা একটা পুরনো মাফলার। মুখের সরু গোঁপটাকে বাগিয়ে এমন একখানা মুচকি হাসি হাসলো, পিত্তি একেবারে জ্বলে গেল আমাদের। লোকটা গলা বাড়িয়ে দিয়ে বললে, কে খোকারা, হ্যাঁ দার্জিলিং যাবে নাকি? এই সব বাজে লোকের বাজে কথায় কান দিতে নেই। কিন্তু মণিহারি থেকে টেনিদা একেবারে চটেই ছিল। গা গা করে বলল, আপনার মতো লোকের সঙ্গে আমরা কথা বলতে যেতে চাই না। লোকটা কি বেহায়া, এবারে দাঁত বের করে হাসলো। আমরা দেখতে পেলুম লোকটার উঁচু উঁচু দাঁতগুলো পানের ছোপ লাগানো, তার দুটো আবার পোকায় খাওয়া। কেন যাবে না কেন? বাসে তো বিস্তর জায়গা, উঠে পড়ো উঠে পড়ো। না। কেন না? কেন? তেমনি পানে রাঙানো পোকায় খাওয়া দাঁত দুটো দেখিয়ে ফচকে লোকটা চোখ কুচকে হাসলো। ও, রাগ হয়েছে বুঝি? তা রেলগাড়িতে ওঠা নামার সময় অমন দু চারটে কথা কাটাকাটি হয়েই থাকে, ওই জন্য কিছু মনে করতে নেই। আরে তোমরা হচ্ছ আমার ছোট ভাইয়ের মতো, আদর করে একটু কান টান মলে দিলেই বা কি করতে পারতে বাবা। এসো খোকরা এসো, উঠে পড়ো, আমি তোমাদের পথের সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব। হাসপদ্ধ দেখো, আমাদের কান মলে দিতে চায়। লোকটা বাসে চেপে না থাকলে নির্ঘাত টেনিদার সঙ্গে হাতাহাতিই হয়ে যেত। টেনিদা চিৎকার করে বললে, শাট আপ! লোকটা এবার হি হি করে হাসলে। গেলে না তো আমার সঙ্গে? হায়, তোমরা জানো না তোমরা কি হারাইতেছ? আমরা জানতেও চাই না। ভোপ ভোপ শব্দ করে বাসটা ছেড়ে দিলে। লোকটা গলা বাড়িয়ে আবার বললে, তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করে যাচ্ছি, হয়তো পরে আমার কথা ভাববার দরকার হতে পারে, তখন আর এত রাগ থাকবে না। বলতে বলতে কি একটা যেন ছুঁড়ে দিলে, আর পটলডাঙ্গা থান্ডার ক্লাবের উইকেট কিপার ক্যাবলা নিছক অভ্যেসেই সেটা খপ করে ধরে ফেললে। চকলেট বটে, পেল্লাই সাইজের একখানা। ক্যাবলা বললে, এটা ফেলে দিই টেনিদা। চটে গেলেও খাওয়া দাওয়ার ব্যাপারে টেনিদার ভুল হয় না। ঝাঁ করে চকলেটটা কেড়ে নিল ক্যাবলার হাত থেকে। মেজাজ চড়েই ছিল, একেবারে খ্যাঁক খ্যাঁক করে উঠলেন। হেলে দেবেন? অত বড় একটা চকলেট ফেলে দিতে যাচ্ছেন? একেবারে নবাব সিরাজদৌল্লা এসেছেন। এটা আমার, আমিই তো ঝগড়া করে আদায় করলুম। আমরা ভাগ পাবো না টেনিদা? হাবুল সেন জানতে চাইলে। টেনিদা গম্ভীর হলো। পরে কনসিডার করা যাবে বলে চকলেটটা পকেটস্থ করল। সামনে বাস আর ট্যাক্সি সমান ডাকাডাকি করছে, দার্জিলিং দার্জিলিং। আমি বললুম, দাঁড়িয়ে থেকে কি হবে টেনিদা, একটা বাসে টাসে উঠে পড়া যাক না। আরে দাঁড়া না ঘোড়ার ডিম, আগে সরাবজির রেস্তোরাঁ থেকে ভালো করে রেশনটা নিয়ে নি, নইলে 50 মাইল পাহাড়ি রাস্তায় যেতে যেতে পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে। চল খেয়ে আসা যাক। খেয়ে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সি ঠিক করতে করতেও ঘন্টাখানেক গেল। তারপর বাক্স খুলে গরম কোটটোট বের করে নিয়ে আমরা রওনা হলুম দার্জিলিংয়ের পথে। নীল পাহাড়ের দিকে আমাদের গাড়িখানা ছুটে চলল তীরের বেগে। চমৎকার রাস্তা, একটু এগিয়ে চায়ের বাগান, তারপর দুধারে শুরু হয়ে গেল শালের বন। ঠান্ডা ছায়া আর হাওয়ায় শরীর যেন একেবারে জুড়িয়ে গেল। আমি বেশ উদাস হয়ে গান জুড়ে দিলাম,
আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। হাবুল সেন কানে হাত চাপা দিয়ে বলল, সে বাবা রে, কানটার একবারে 12টা তো বাজাইলি, কি একখানা সুরই বাইর করলি রে পেলা। না হয় গলা সুরটুর আমার তেমন নেই, তাই বলে হাবুল সেন সে কথাটা বলবে কেন? ওর গলা দিয়ে তো একটা সুরই বের করতে পারে, সেটা হলো গর্দবরাগিনী। আমি চটে বললুম, তুই তো একেবারে সাক্ষাৎ গন্ধর্ব। ক্যাবলা বললে, আরে তুমি লোক কাজে আমাত করো। ক্যাবলা আবার ছোটবেলায় পশ্চিমে থাকতো তো, তাই মধ্যে মধ্যে হিন্দি জবান বেরিয়ে আসে ওর মুখ দিয়ে। আরে আসল কথা হলো, পেলার এই গানটি এখানে গাইবার কোনো রাইট নেই। না মানে এই বনের ভেতরে ও স্বচ্ছন্দেই মারা যেতে পারে, আমরা বাধা দিলেও ও মারা যেতে পারে, কিন্তু এখানে ওর কিছুতেই জন্ম হয়নি। যদি তা হতো তাহলে ও গাছে গাছে লাফিয়ে বেড়াতো, আমাদের সঙ্গে মোটরে কিছুতেই বসে থাকতো না। আমাকে বাঁদর বলছে নাকি? একটু আগেই গাছে গোটা কতককে দেখা গেছে, সেইটাই কি ওর বক্তব্য নাকি? আমি কি যেন একটা বলতে যাচ্ছিলুম, হঠাৎ টেনিদা চেঁচিয়ে উঠল, এর মানে কি? এ আবার কি ধরনের কবিতা? কবিতা? কিসের কবিতা? আমরা তিনজনে টেনিদার দিকে তাকালুম। একটা নীল রঙের ছোট কাগজ ওর হাতে। কোথায় পেলে ওটা? টেনিদা বললে, আরে ওই যে চকলেটের প্যাকেট দিয়েছিল না, ওইটার ভেতরে ভাঁজ করা ছিল। টেনিদার হাত থেকে কাগজটা নিয়ে হাবুল সেন পড়ল, মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেখানে আছে হাতি সিং। ভালো লিখেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবে তো যাও নীল পাহাড়ি, সেথায় নড়ে সবুজ দাড়ি। আচ্ছা, সেইখানেতে ঝাউ বাংলোয়, লেখা নেই কো বুড়ো আংলোয়, গান ধরেছে হাঁড়ি চাচায়, কুণ্ডু মশাই মুন্ডু নাচায়, শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। আমরা চারজনে কবিতা পড়ে তো একেবারে থ। প্রায় 5 মিনিট পরে মাথা চুলকে ক্যাবলা বললে, এর আবার কি মানে? দুধারের ছায়া ঘেরা শালবনের ভেতর থেকে এর কোনো অর্থ খুঁজে পাওয়া গেল না। তারপরে দার্জিলিংয়ে গিয়ে আমরা তো সব ভুলে গিয়েছি। আর দার্জিলিংয়ে গেলে কারই বা অন্য কথা মনে থাকে বলো? তখন আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করে, মেল দিয়ে টকবগিয়ে ঘোড়া ছোটে, জলাপাহাড়ে উঠছি তো উঠছি, সিঞ্চলের বুনো পথে কত রকম পাখি না ডাকছে। কলকাতার গরমে মানুষ যখন আইডাই করছে আর মনের দুঃখে আইসক্রিম খাচ্ছে, তখন গরম কোট গায়ে দিয়েও আমরা সব শীতে ঠকঠক করে কাঁপছি। আমরা উঠেছিলাম স্যানিটোরিয়ামে। হুল্লোড়ের এমন জায়গা কি আর দার্জিলিংয়ে আছে? পাহাড় থেকে ওঠানামা করতে একটু আধটু অসুবিধা যা হয় সেটাই আর কি, কিন্তু জায়গাটা দিব্যি। তাছাড়া খাসা সাজানো ফুলের বাগান, মস্ত লনে ইচ্ছে করলে ক্রিকেট ফুটবল খেলা যায়, লাইব্রেরির হলে টেবিল টেনিস আর ক্যারামের বন্দোবস্ত। খাই দাই, খেলি, ঘোড়ায় চড়ি, বেড়াই আর ফটো তুলি। এই তো বোটানিক্সেই তো মানে শখানেক ছবি তোলা হলো। এমনি করে 4-5 দিন মজাসে কাটবার পর একদিন ক্যাবলাই হঠাৎ টিকটিক করে উঠল, ভালো লাগছে না। আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, ভালো লাগছে না মানে? মানে ভালো লাগছে না। টেনিদা চটে বললেন, কলেজে ক্লাস করতে পারছে না কি না, তাই ওর মন খারাপ। জানা, এখানকার কলেজ তো খোলাই আছে, কাল কলেজে গিয়ে লজিকের ক্লাসে ঢুকে পড়, বেরো। আরে যাও যাও। হাবুল সেন বললে, আমরা জামু কেন, আমরা এইখানেই থাকুম, তোর ইচ্ছা হইলে তুই যা গিয়া, যেইখানে খুশি যা। মেলের বেঞ্চিতে বসে আমরা চারজনে চিনে বাদাম খাচ্ছিলুম। ক্যাবলা তড়াক করে উঠে পড়ল, বললে, তাহলে তাই যাচ্ছি যাচ্ছি গাড়ি ঠিক করতে, কাল ভোরে আমি একাই যাব টাইগার হিলে সানরাইজ দেখতে। টেনিদা সঙ্গে সঙ্গে একখানা লম্বা হাত বের করে ক্যাবলাকে পাকড়ে ফেলল। আরে তাই বল, টাইগার হিলে যাবি? তো এ তো সাধু প্রস্তাব, আমরাও কি আর যাবো না? না, তোমাদের যেতে হবে না, আমি একাই যাব। হাবুল গম্ভীর হয়ে বললে, পোলা পান রে, একা যাইতে নাই টাইগার হিলে, বাঘে ধইরা খাবো। ওখানে কোনো বাঘ নেই। ক্যাবলা আরো গম্ভীর। আমি বললুম, তা বেশ তো, মোটরের ভাড়াটা তুই একাই দিস, তোর যখন এত জেদ চেপেছে তখন না হয় তুই একাই যাস, আমরা শুধু তোর ওই কি বলে বডিগার্ড হয়ে যাবো।
মানে তোকে যদি বাগে টাগে ধরতে আসে। ক্যাবলা হাত পা নেড়ে বললে, এ দূর তোর, এগুলোর খালি বকর বকর। সত্যি যদি যেতে হয় চলো, এই বেলা গাড়ি ঠিক করে আসি। কদিন ধরে আবহাওয়াটা বেশ ভালো যাচ্ছে, বেশি মেঘ বা কুয়াশা হলে গিয়ে শীতে কাঁপাই সার হবে। পরদিন ভোর 4টে টাইগার হিলে রওনা হলুম আমরা। রে বাবা রে, কি ঠান্ডা! দার্জিলিং ঠান্ডায় যেন জমে আছে। ঘুম স্টেশন রাশি রাশি লেপ কম্বল গায়ে জড়িয়ে ঘুমে একেবারে অচেতন। শীতের হাওয়ায় নাক কান ছিঁড়ে উড়ে যাওয়ার জো। ল্যান্ড রোভার গাড়ি, ঢাকা ঢাকু বিশেষ নেই। প্রাণ একেবারে ত্রাহি ত্রাহি করে উঠল মায়েরি। টেনিদা চটে বললে, তোর ঘোড়ার ডিমের টাইগার হিল, কি ক্যাবলার বুদ্ধিতে পড়ে যত ভোগান্তি একেবারে জমিয়ে দিলে রে। হাবুল বললে, আমাগো আইসক্রিম বানাইয়া সারবো। হ্যাঁ, লেপ টেপগুলো গায়ে জড়িয়ে এলেই ভালো হতো। ক্যাবলা বললে, অত বাবুগিরির শখ যখন কলকাতায় থাকলেই পারতে। পৃথিবীর কত দেশ থেকে কত লোক টাইগার হিলে সানরাইজ দেখতে আসে, আর এইটুকু ঠান্ডায় ওদের একেবারে প্রাণ বেরিয়ে গেল। এইটুকু ঠান্ডা? দাঁত ঠকঠকিয়ে টেনিদা বললে, এইটুকু ঠান্ডায় তোর বুঝি মন ভরছে না? আচ্ছা বেশ, কাল মাঝরাতে তোকে এক বালতি বরফ দিয়ে স্নান করিয়ে দেবো, এখন দেখবো তারপর। আমি বললুম, শরীর গরম করবার বেস্ট উপায় হচ্ছে গান। এসো কোরাসে গান ধরা যাক। টেনিদা গজগজ করে কি যেন বললে। ক্যাবলা চুপ করে রইলে। কিন্তু গানের নামে হাবুল এক পায়ে খাড়া। দুজনে মিলে যেই গলা ছেড়েছি, হাই মারো মারো হাইও, অমনি নেপালি ড্রাইভার দারুণ আঁতকে হাই হাই করে উঠে পরিষ্কার বাংলা ভাষায় বললে, অমন বিচ্ছিরি করে চেঁচিয়ে চমকে দেবেন না সাবজি, খারাপ পাহাড়ি রাস্তা, শেষে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কি বিরসিক লোক। টেনিদা মোটা গলায় বললে, রাইট, গান তো নয়, যেন একজোড়া শেয়াল কাঁটাল গাছের তলায় বসে মরা কান্না জুড়েছে। ক্যাবলা ফিক ফিক করে হাসতে লাগলো, আর আমি ভীষণ মন খারাপ করে বসে রইলুম। হাবুল আমার কানে ফিস ফিস করে সান্ত্বনা দিয়ে বললে, তুই দুঃখ পাইস না পেলা, কাইল তুই আর আমি নিরিবিলিতে বার ছিলা গিয়া গান করু। এইগুলান আমাদের গানের কদর কি বুঝবো। যাই হোক, টাইগার হিলে তো পৌঁছানো গেল। সেখানে এর মধ্যেই বিস্তর গাড়ি আর বিস্তর লোক জমা হয়েছে। পাহাড়ের মাথায় সানরাইজ দেখার জন্য যে জায়গাটা রয়েছে তার একতলা দোতলা একেবারে ভর্তি। আমরা পাশাপাশি করে দোতলায় একটুখানি দাঁড়াবার ব্যবস্থা করে নিলুম। সামনের অন্ধকার কালো পাহাড়টার দিকে চেয়ে আছি আমরা সবাই। ওখান থেকেই সূর্য উঠবে, তারপর বাঁ দিকের ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার ওপর 7 রঙের মায়া ছড়িয়ে দেবে। রাশি রাশি ক্যামেরা তৈরি হয়ে রয়েছে। পাহাড় আর বনের কোলে থেকে থেকে কুয়াশা ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তারপর সেই সূর্য উঠল। কেমন উঠল, কিরকম রঙের খেলা দেখা দিল মেঘ আর কাঞ্চনজঙ্ঘার উপরে। সে আর আমি বলবো না। তোমরা যারা টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখেছ তারা তো জানোই, যারা দেখোনি, না দেখলে কোনো দিন তা জানতে পারবে না। ক্লিক 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 ক্লিক, খালি ক্যামেরার শব্দ, আর চারদিকে শুনতে পাচ্ছি অপূর্ব অদ্ভুত ইউনিক। টেনিদা বললে, সত্যি ক্যাবলাকে মাপ করা যেতে পারে বল? হ্যাঁ, এমন গ্র্যান্ড সিনারি কোনোদিনও দেখিনি। ঠিক সেই সময় পাশ থেকে মোটা গলায় কে যেন বললে, তাই নাকি? কিন্তু এর চেয়েও ভালো সিনারি দেখতে হলে নীল পাহাড়িতেই যাওয়া উচিত তোমাদের। নীল পাহাড়ি? আমরা চারজনই একসঙ্গে লাফিয়ে উঠলুম। সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ছড়াটার কথা মনে পড়ে গেল আমাদের। একটা ঢাউস কম্বলে লোকটার মুখটুক সব ঢাকা, শুধু নাকটা বেরিয়ে আছে। সে আবার মোটা গলায় সুর টেনে বললে, কান ধরেছে হাঁড়ি চাচায়, কন্ড মশায় মন্ড নাচায়। বলেই সে কম্বলটা সরিয়ে নিলে, আর আবছা ভোরের আলোয় আমরা দেখলুম তার গলায় আঁশোটা একটা চকলেট রঙের মাফলার জড়ানো, আর মিচকি মুখে সেই ফিচকে হাসি। কে কে বলে টেনিদা যেই চেঁচিয়ে উঠেছে, অমনি
চারিদিকের ভিড়ের মধ্যে কোথায় শ্যুট করে মিলিয়ে গেল লোকটা। কিন্তু সেই গাদাগাদি ভিড়ের ভেতর কোথাও তাকে আর দেখা গেল না। দোতলায় নয়, একতলায় চায়ের স্টলেও নয়, এমনকি বাইরে যেসব গাড়ি দাঁড়িয়েছিল তাদের ভেতরেও কোথাও নয়। যেন কুয়াশার ভেতর থেকে সে দেখা দিয়েছিল, আবার কুয়াশার মধ্যেই কোথায় মিলিয়ে গেল। আমরা চারজনে অনেকক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইলুম। সূর্য অনেকখানি উঠে পড়ল আকাশে, চারিদিক ভরে গেল সকালের আলোয়। ঝকমক করে জ্বলতে থাকলো কাঞ্চনজঙ্ঘা। একটার পর একটা গাড়ি নেমে যেতে থাকলো দার্জিলিংয়ের দিকে। সেই রহস্যময় লোকটা কোথায় যে অদৃশ্য হয়ে গেল কে জানে। টেনিদা বললে, স্ট্রেঞ্জ। আমি বললুম, রীতিমতো গোয়েন্দা কাহিনী, হেমেন্দ্র কুমারের উপন্যাসের চেয়েও রহস্যময়। হাবুল সেন কান টান চুলকে বললে, আমার মনে হয় এই সমস্ত ভূতের কাণ্ড। ক্যাবলাটাই আমাদের ভেতরে সবচাইতে মাথা ঠান্ডা, এবং আগে ঝন্টি পাহাড়িতে কিংবা ডুয়ার্সের জঙ্গলে সবসময় দেখেছি ও সহজে ঘাবড়ে যায় না। ক্যাবলা বললে, ভূত হোক কিংবা পাগলই হোক, সুবিধা পেলেই ওর সঙ্গে মোকাবিলা করা যাবে। কিন্তু এখন ওসব ভেবে লাভ নেই। চলো বেশ করে একটু চা ফা খাওয়া যাক। তা চাটা খেয়ে বেরিয়ে আমরা কেভেন্টারের ডেয়ারি দেখতে গেলুম। সেখানে পেল্লায় পেল্লায় গরু আর ঘাড়ে গর্দানে ঠাসা মোটা শুয়োর। শুয়োর দেখলেই আমার একটুখানি কেমন যেন গবেষণা করতে ইচ্ছা হয়। কেমন মনে হয় ছুঁচো আর শুয়োর পিস্তুত ভাই। একটা ছুঁচোর ল্যাজ একটু কেটে দিয়ে বেশ করে ভিটামিন খাওয়ালে সেটা নির্ঘাত একটা পুরুষ্ট শুয়োরে দাঁড়িয়ে যাবে বলে আমার বেশ ধারণা। প্রায়ই ভাবি ডাক্তার মেজদাকে একটু জিজ্ঞেস করে দেখব, কিন্তু মেজদার যা খিটখিটে মেজাজ, তাতে জিজ্ঞেস করতে ভরসা হয় না। আচ্ছা, মেজাজওয়ালা দাদাই কি সংক্ষেপে মেজদা হয় কে জানে। ওখান থেকে বেরিয়ে আমরা গেলুম সিংচর লেক দেখতে। লেক মানে কলকাতার লেক নয়, চিল্কাও নয়, দুটো মস্ত চৌবাচ্চায় ঝর্ণার জল ধরে রেখেছে, আর তাইতে পাইপে করে দার্জিলিংয়ের কলে পাঠিয়ে দেয়। দেখে মেজাজ একেবারে বিগড়ে গেল। কিন্তু জায়গাটা বেশ, চারিদিকে বন, খুব নিরিবিলি, বসবার ব্যবস্থাও এখানে ওখানে আছে। ভোরবেলায় গানটা গাইবার সময় বাধা পড়ে যাওয়ায় মনটা খারাপ হয়েই ছিল। ভাবলুম এখানে একটু নিরিবিলিতে গলা সেরে নি। ওরা তিনজন দেখছিল কি করে জল পাম্প করে তোলে। আমি একা একটা বাঁধানো জায়গাতে গিয়ে বসলুম। তারপর বেশ গলা ছেড়ে ধরলুম, খরবায়ু বাই বেগে, চারিদিকে ছায় মেঘে, ওগনে নাও খানি ভাইও। ঠিক তক্ষুনি পেছন থেকে কে যেন বললে, আরে সাবাস সাবাস। তাকিয়ে দেখি বনের রাস্তা দিয়ে এক ভদ্রলোক উঠে এসেছেন। মাথায় একটা বাঁদুড়ে রঙের কান ঢাকা টুপি, চোখে নীল চশমা, হাতে মোটা লাঠি, মুখে পাকা গোঁপ। ভদ্রলোক বললেন, বেশ গাইছ তো, হ্যাঁ? তোমার বেশ অরিজিনালিটি আছে কিন্তু, হ্যাঁ? মানে গানটা রবি ঠাকুরের হলেও বেশ নিজের মতো করে সুর দিয়েছ। চটবো না খুশি হব বুঝতে পারলুম না। ভদ্রলোক বললেন, তোমার মতোই প্রতিভাবান ছেলেই আমার দরকার। যাবে নাকি আমার সাথে? অবাক হয়ে আমি বললুম, কোথায়? ভদ্রলোক হেসে বললেন, নীল পাহাড়ি। সেই নীল পাহাড়ি। আমি একটা বিষম খেলুম। ভদ্রলোক হেসেই বললেন, আরে কি আছে দার্জিলিং এ? কিচ্ছু না, খালি ভিড় ভিড় ভিড়। শুধু মেলে বসে হাঁ করে থাকা, নয় খামাকা ঘোড়া দাবড়ানো, আর নইলে শীতে কাঁপতে কাঁপতে একবার টাইগার হিল দেখে আসা। আরে কোনো মানে হয় ওসবে? চলো চলো, নীল পাহাড়িতে চলো, দেখবে কি আশ্চর্য জায়গা। হ্যাঁ, কি ফুল, কি অপূর্ব রহস্য। আমি সেইখানেই থাকি, সেইখানকার ঝাউ বাংলোয়। ঝাউ বাংলো। আমি আবার একটা খাবি খেলুম। তখন ভদ্রলোক এক টানে বাঁদুড়ে টুপিটা খুলে ফেললেন। টুপির আড়ালে এক মুখ দাড়ি, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আমি দেখলুম তার দাড়ির রং সবুজ, একেবারে ঘন সবুজ।
একবার হাঁ করেই মুখটা বন্ধ করে নিলুম। আমার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো, লাট্টুর মতো বনবনিয়ে ঘুরতে লাগলো। আমার মাথাটা সেই যে বনবনিয়ে লাট্টুর মতো ঘুরতে লাগলো, তাতে মনে হলো সারা সিঞ্চল পাহাড়টাতে আর গাছগাছালি কিছু নেই, সব সবুজ রঙের দাড়ি হয়ে গেছে, আর সেই দাড়িগুলো আমার চারপাশে বোঁ বোঁ করে পাক খাচ্ছে। দাঁড়িয়ে উঠেছিলুম, সঙ্গে সঙ্গেই ধপাস করে বাঁধানো বেঞ্চিটায় বসে পড়তে হলো। বুড়ো ভদ্রলোক বললেন, ও মা, কি হলো খোকা? আমি উত্তরে বললুম, ও ও মানে? ভদ্রলোক ব্যস্ত হয়ে উঠলেন। ব্যাপার কি হে? পেট কামড়াচ্ছে? ফিকে ব্যথা উঠেছে? ফিক ব্যথা নাকি মিগি ফিগি আছে তোমার? এইটুকু বয়সে এইসব রোগটাও ভালো নয়। মাথাটা একটু একটু সাফ হচ্ছে। আমি কিছু একটা বলতে গেলুম, তার আগেই তিন মূর্তি টেনিদা, ক্যাবলা আর হাবুল সেন এসে পৌঁছেছে। আর বুড়ো ভদ্রলোকের মুখের দিকে তাকিয়েই হাবুল সেন খাইছে বলে 2 হাত লাফিয়ে সরে গেল। ক্যাবলার চোখ দুটো ঠিক আলুর চপের মতো বড় বড় হয়ে উঠল, আর টেনিদা বলে ফেললে, ঢিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। ভদ্রলোক ভুঁড়ো কুচকে চারদিকে তাকালেন, বললেন, কি হয়েছে বলো দেখি? তোমরা সবাই আমাকে দেখে অমন ঘাবড়ে যাচ্ছ কেন? আর ওই যে কি বললে, ডিলা মেফি কি, ওটা মানে কি? টেনিদা বললে, ওটা মানে ফরাসি ভাষা। ফরাসি ভাষা? ভদ্রলোক তার সবুজ দাড়ি বেশ করে চুমড়ে নিয়ে বললেন, আমি 10 বছর ফ্রান্সে ছিলুম, এই রকম ফরাসি ভাষা তো জীবনে শুনিনি বাবা। আর মেফিস্টোফেলিস মানে তো শয়তান। তাই তোমরা আমাকে বুড়ো মানুষ পেয়ে খামাখা গালাগালি দিচ্ছ নাকি? হ্যাঁ, এবার মনে হলো ভদ্রলোক রীতিমতো চটেই গেছেন। আমাদের ভেতরে ক্যাবলাই সবচাইতে চালাক আর চটপটে, ও কিছুতেই কখনো ঘাবড়ে যায় না। ওই সাহস করে ভদ্রলোকের কাছে এগিয়ে গেল, বলল, না মানে আগে আপনার মানে দাড়িটা। কি হয়েছে? দাড়িটা কি হয়েছে? না মানে সবুজ দাড়ি আমরা কেউ কখনো দেখিনি কি না, তাই আর কি। ও এই কথা। ভদ্রলোক এবার গলা ছেড়ে হেসে উঠলেন, আর আমরা দেখতে পেলুম ওর সামনের পাটিতে একটাও দাঁত নেই, আর একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। হাসির সঙ্গে সঙ্গে ওর নাক দিয়ে ফোঁত ফোঁত আওয়াজ হলো। বেশ খানিকটা সোনালি দাঁতের ঝিলিক আর ফোকলা দাঁতের ফাঁক দেখিয়ে হাসিটা থামালেন, তারপর বললেন, আরে ওটা আমার শখ, বুঝলে? আমি একজন প্রকৃতি প্রেমিক, মানে এই বন জঙ্গল গাছপালা এইসব নিয়ে পড়ে থাকি কিনা, একটা বইও লিখেছি গাছ টাছ নিয়ে আর কি। তাই শ্যামল প্রকৃতির সঙ্গে ছন্দ মেলাবার জন্য এই দাড়িটাকেও সবুজ রঙে রাঙিয়ে নিয়েছি, বুঝলে? টেনিদা হঠাৎ ফস করে জিজ্ঞেস করলেন, আপনি কবিতা লেখেন স্যার? হাবুল বলল, হ আপনি পদ্য লিখতে পারেন? পদ্য আর কবিতা? ভদ্রলোকের মুখখানা আবার আহ্লাদে ভরে উঠল। হ্যাঁ, তা লিখেছি বইটি এককালে। হ্যাঁ, এই তোমাদের তখনও জন্ম হয়নি, তখন কত কবিতা মাসিক পত্রে বেরিয়েছে আমার। এখন অবশ্য ছেড়ে ছুড়ে দিয়েছি, কিন্তু মগজে ভাব জাগিয়ে উঠলে মাঝে মাঝে 2-4টে বেরিয়ে আসে বই কি। এই তো সেদিন রাত্রিরে চাঁদ উঠেছে, পাইন গাছের মাথাগুলো ঝলমল করছে, আর আমি বসে বসে একটা ইংরেজি প্রবন্ধ লিখছি। হঠাৎ সব কীরকম যেন হয়ে গেল। তাকিয়ে দেখি আমার কলমটা যেন আপনি তত্তর করে কবিতা লিখে চলেছে। কি লিখেছিলুম একটু শোনো, বুঝলে? চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন, ঝিরঝির করে ঝর্ণা ঝরছে, প্রাণের ভেতরে কেমন করছে, ভাবগুলো সব দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন, ও গো পাইন। কি এরকম লাগলো? আমরা সমস্বরে বললুম, ফাইন 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 ফাইন। ভদ্রলোক আর একবার দাড়িটা চুমড়ে নিয়ে গম্ভীর হয়ে গেলেন,
আরও কোনো কবিতা বোধহয় তার মাথায় আসছিল, কিন্তু ক্যাবলা ফস করে জিজ্ঞেস করলে, আচ্ছা, আপনি মুন্ডু নাচাতে পারেন? কি মুন্ডু নাচাবো? কার মুন্ডু নাচাতে যাবো আবার? টেনিদা জিজ্ঞেস করলেন, আপনি কুন্ডু মশাই বুঝি? কুন্ডু মশাই? আরে আমার 14 পুরুষে কেউ কুন্ডু মশাই নেই। আমার নাম 7 করি সাঁতরা, বাবার নাম 5 করি সাঁতরা, ঠাকুরদার নাম হাবুল বলে ফেললে, 3 করি সাঁতরা। সাতকড়ি অবাক হয়ে গেলেন। তুমি জানলে কি করে? আগে 2টা কইরা সংখ্যা বাদ দিতে আসেন কিনা তাই হিসাব কইরা দেখলাম। আগে আপনের ঠাকুরদার বাবার নাম হইব 1 করি সাঁতরা, তেহানার বাবার নাম যে কি হইব হিসাবে পাইতাছি না, মাইনাস দিয়া করণ লাগবো মনে হয়। সাবাস সাবাস। হ্যাঁ, 7 করি সাঁতরা হাবুলের পিঠটা বেশ ভালো করে থাবড়ে দিলেন। তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি। হ্যাঁ, কিন্তু আমার ঠাকুরদার কথা ভেবে আর মন খারাপ করো না, তার নাম আমারও জানা নেই, বুঝলে? যাই হোক, ভারী খুশি হলু। আমি তোমাদের 4 জনকেই আমার ঝাউ বাংলোতে নিয়ে যাব। ঝাউ বাংলো? ওরা 3 জনেই একসঙ্গে লাফিয়ে উঠল। আহা, সেই কথাই তো বলছিলুম তোমার এই বন্ধুকে। আহা, কি জায়গা! দার্জিলিংয়ের মতো ভিড় নেই, চেঁচামেচি নেই, নোংরাও নেই। পাই না ঝাউয়ের বোট, তার ভেতর দিয়ে সারি সারি ঝর্ণা নামছে। কত ফুল ফুটেছে এখন! সানাই, হাইড্রেঞ্জিয়া, ফরগেট মি নট, রডোডেন্ড্রন, এখন একেবারে লালে লাল, বুঝলে? আর তার মাঝে আমার বাংলো। সাতকড়ি যেন ঘুম পাড়ানি গানের মতো সুর টেনে চললেন। 3 দিন যদি ওখানে থাকো, তাহলে তোমাদের মধ্যে যারা নিজের বেরসিক, আরে তারাও টট্টর করে কবিতা লিখতে শুরু করে দেবে। হ্যাঁ, কিন্তু কিন্তু তার আগে যদি ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়াটার মানে বোঝা যেত। সাতকড়ি বললেন, কি বললে? কি বললে? ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়া? কি বিকেল নাম রে বাবা! ওই নামে আবার কেউ ছড়া লেখে নাকি? আগে লেকে, তাও আবার আপনার ঝাউ বাংলোকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাতে আপনার সবুজদারির কথা আছে। বটে, লোকটার নামে আমি মানহানি মামলা করব। টেনিদা বললে, আরে মশাই, তাকে আর পাচ্ছেন কোথায়? সেই মিচকে পটাশ লোকটা একবার দেখা দিয়েই মিলিয়ে যায়। সে বলেছে আপনার ঝাউ বাংলোয় নাকি হাঁড়ি চাচায় গান গায়। সাতকড়ি চটে গেলেন। হাঁড়ি চাচায় গান গায়? নীল পাহাড়িতে হাঁড়ি চাচা করতে আসবে? ও, বুঝেছি। আমি মধ্যে মধ্যে শ্যামা সঙ্গীত গিয়ে থাকি বটে, তার নাম হাঁড়ি চাচার গান? লোকটাকে আমি জেলে দেব। আরে আরও বলেছে সেখানে কুন্ডু মশাই নাকি মুন্ডু নাচায়। আরে সে বাজে কথা, সেখানে কুন্ডু মশাই বলে কেউ নেই। আমি আছি, আর আছে আমার চাকর কাঞ্চা। নিজের মুন্ডু নাচানো আমি একদম পছন্দ করি না, কাঞ্চাও করে বলে আমার মনে হয় না। ক্যাবলা বললে, শুধু তাই নয়, আপনি বলার আগে সেই আমাদের ঝাউ বাংলোয় নেমন্তন্ন করেছে। হ্যাঁ, আমার বাড়িতে মিচকে আর ফচকে লোক তোমাদের নেমন্তন্ন করে বসেছে? আচ্ছা, ফেরবাদ লোক তো। লোকটাকে ফাঁসি দেওয়া উচিত। হাবুল বললে, আরে তারে আপনি পাইবেন কই? তখন সাতকড়ি সাঁতরা মিনিটখানে খুব গম্ভীর হয়ে রইলেন। তারপর হঠাৎ সেই বেঞ্চিটায় বসে পড়লেন আর ভীষণ করুণ সুরে বললেন, ও বুঝেছি, সব বুঝতে পেরেছি এইবার। আমরা বললুম, কি বুঝেছেন? আরে সেই কদম্ব পাকরাশির কাণ্ড। কি? কে কদম্ব পাকরাশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি তখন কাগজে কাগজে আমার কবিতার নিন্দা করত। এখন সে বিখ্যাত জার্মানি বৈজ্ঞানিক কাগামাচির গুপ্তচর। আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সে লোপাট করে নিতে চায়। আমি বুঝতে পারছি ঝাউ বাংলোর এক দারুণ দুর্দিন আসছে। চুরি, ডাকাতি, হত্যা, অক্টোবর, এক দারুণ রহস্যের সন্ধান পেয়ে আমরা 4 জনে একেবারে শিউরে উঠলুম। হাবুল সেন তো সঙ্গে সঙ্গে এক চিৎকার ছাড়ল। টেনিদার মুখের দিকে দেখি ওর মৈনাকের মতো লম্বা নাকটা কিরকম
ঢেবা চাকা খেয়ে গেছে, ঠিক একটা সিঙাড়ার মতো দেখাচ্ছে এখন। খানিকক্ষণ মাথা টাথা চুলকে বললে, মানে চুরি ডাকাতি হত্যা রক্তপাত, এই যে ভীষণ কাণ্ড মশাই। বলছি পুলিশে খবর দিন না। পুলিশ? পৃথিবীর সব কটা মহাদেশের পুলিশ 10 বছর চেষ্টা করেও কাগামাছির টিকিটই ছুটে পারেনি। অবশ্যই কাগামাছির কোনো টিকি নেই, তার মাথা জোড়া সবটাই টাক, বুঝলে? নানা ছদ্মবেশে সে ঘুরে বেড়ায়, কখনো তিব্বতী লামা, কখনো মারোয়ারি বিজনেসম্যান, কখনো আবার রাত্রির বেলা কলকাতার গলিতে দুমুখো আলো হাতে মুশকিল আসার। পৃথিবীর সব ভাষায় কাগামাছি কথা কইতে পারে। আর শুধু তাই, একবার সে এক কাঁটা বনের মধ্যে লুকিয়ে রয়েছে, এমন সময় সেদিকে পুলিশ এসে খোঁজাখুঁজি করতে লাগলো। ধরে ফেলে এমন অবস্থা, তখন সেই ঝোপের মধ্যে থেকে পাগলা শেয়ারের মতো খ্যাঁক খ্যাঁক আওয়াজ করতে লাগলে। পুলিশ ভাবলো কামড়ালেই জলাতঙ্ক, পালিয়ে বাঁচলো সেখান থেকে। তাহলে আপনি বলছেন এই মিচকে চেহারার ফচকে লোকটাই কাগামাছি? আমি জানতে চাইলুম। আরে না না, ওটা তো কদম্ব পাকরাশি। ওর মুখে একজোটা সরু গোপ ছিল। হাবুল পত্রপাঠ জবাব দিল। আর গলায় একটা রোঁয়া ওটা মেটে রঙের ধূসো কম্পোটার। তাও ছিল। এবার ক্যাবলাই সাতকড়িবাবুকে আলোকিত করলো। তবে আর সন্দেহ নেই, ওই হচ্ছে সেই বাপে খাজানো মায়ে তাড়ানো হাড় হাওয়াতে রাম ফক্কর কদম্ব পাকরাশি। তো হঠাৎ আপনার ওপরে ওদের নজর পড়লো কেন? টেনিদা আবার জিজ্ঞেস করলো। হাবুল বললে, আহা শোনো নাই, ওনার কি যেন মূলার ওপর তার গো চক্ষু পড়ছে। মূলোর জন্য এত কাণ্ড? হ্যাঁ, আমাদের শিয়ালদা বাজারে পয়সায় তো 1 সের মূলো পাওয়া যায় মশাই, তার জন্য চুরি ডাকাতি রক্তপাত? কি যে বলেন স্যার, কোনো মানে হয় না। সাতকড়ি সাতরা ভীষণ বেজার হয়ে গেল। আরে মূলো কে বলেছে? মূলো আমার একদম খেতে ভালো লাগে না, খেলে চোঁয়াটে পুরোটে। আরে আমি বলছিলাম ফর্মুলা। হাবুল বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, ফর্মুলা? তা ফর্মুলার কথা ক্যাবলার এখন, আমাদের মধ্যে ওই হইল গিয়া অঙ্কে ভালো, সব বুঝতে পারবো। তোমরাও বুঝতে পারবে। আমি গাছপালা নিয়ে একটা রিসার্চ করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে বসেছি, বুঝলে? অর্থাৎ একই গাছে একসঙ্গে আম, কাঁঠাল, কলা, আনারস, আপেল আর আঙুর ফলবে, আর 12 মাসই ফলবে। হ্যাঁ তাই নাকি? শুনে তো আমরা আরে সেই জন্যেই তো। সাতকড়ি সাতরা বিষণ্ণভাবে মাথা নাড়লেন। সেই জন্যেই তো এই চক্রান্ত। ও আমার যে কি হবে ভগবান! কিন্তু কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। ক্যাবলাকে একটু সন্দিগ্ধ মনে হলো। আরে ফর্মুলা চুরি করতে হলে সেটা তো চুপি চুপি করাই ভালো। সেজন্য পথে ঘাটে এমন করে ছড়াছড়ি করার কি মানে হয়? সবই তো জানাজানি হয়ে যাবে। ওই তো কাগামাটির নিয়ম, গোড়া থেকেই এইভাবে সে রহস্যের খাস মহল তৈরি করে নেয়। বলতে বলতে সাতকড়ি সাতরা প্রায় কেঁদে ফেললেন। এই বিপদে তোমরা আমাকে বাঁচাবে না? তোমরা এই যুগের ইয়ং ম্যান, এই দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে না আমার? এমন করুণ করে বললেন যে আমারই বুকের ভেতর আহা হা হা করতে লাগলো। আর ফস করে টেনিদা বলে ফেলল, নিশ্চয়ই করব, আল পাত করব। কথা রইল তাহলে? কথা রইল। যাক বাবা, বাঁচালে। বলে সাতকড়ি সাঁতরা উঠে দাঁড়ালেন। তারপর বললেন, তাহলে আজ বিকেলে 4:30 ডাকা হবে তোমাদের সঙ্গে। ন্যাচারাল মিউজিয়ামের ওপরে যে পার্কটা আছে সেইখানে। আর বলেই সুট করে কাঠবেড়ালির মতো পাশের বনটার ভেতরে তার সবুজ দাড়ি, ওভারকোট আর হাতের লাঠিটা নিয়ে ঠিক সেই মিচকে পটাশ কদম্ব পাকরাশির মতোই হাওয়া হয়ে গেলেন তিনি। সবুজ দাড়ি, বাঁদুড়ে টুপি, নীল চশমা আর ধূসো ওভারকোট পরা সাতকড়ি সাঁতরা তো সাঁ করে সিংচলের সেই বনের মধ্যে টুপ করে ডুব মারলেন। আর কলকাতার কাকেরা যেমন হাঁ করে বসে থাকে, তেমনি করে আমরা 4 জন ওর মুখের দিকে চেয়ে রইল। শেষে হাবুল সেনি টিডিং করে লাফিয়ে উঠল। একটা ক্ষুদে পাহাড়ি মৌমাছি ওর কান তাক করে এগিয়ে আসছিল দেখে 3 পা নেচে নিয়ে মৌমাছিটাকে তাড়িয়ে দিলে। তারপরে বললে, কাইন্ডটা কি হইল টেনিদা?
টেনিদা মাথায় কোনো গম্ভীর চিন্তা এলেই সে ফরাসি ভাষা বলতে শুরু করে। বললে, ডিলুক্স। মানে? টেনিদা আবার ফরাসি ভাষায় বললে, মানে পুদিচ্চেরি। ক্যাবলা বললে, পুদিচ্চেরি? সে তো পন্ডিচেরি। এর সঙ্গে পন্ডিচেরির কি সম্পর্ক? টেনিদা একেবারে দাঁত খিচিয়ে বললে, হাম, পন্ডিচেরি? খুব যে পণ্ডিতি ফলাতে এসেছিস। ফরাসি ভাষায় পুদিচ্চেরি মানে হলো ব্যাপার অত্যন্ত ঘোরালো। ক্যাবলা প্রবল প্রতিবাদ করে বলল, কখনো না, আমার পিসে মশাই পন্ডিচেরিতে ডাক্তারি করেন, আমি জানি। জানিস? জানি। টেনিদা খটাং করে তক্ষুনি ক্যাবলা চাঁদিতে একটা গাঁটটা মারল। ক্যাবলা ও করে বাগদা চিংড়ির মতো ছিটকে চলে গেলে টেনিদা সামনে থেকে বললে, এখনো বল, জানিস? বাঘাটে গলায় টেনিদা প্রশ্ন করল, না জানি নে। ক্যাবলা চাঁদিতে হাত বুলাতে লাগলো, যা জানতুম তা ভুলে গেছি, তোমার কথাই ঠিক। পুদিচ্চেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক। আর কত যে সাংঘাতিক নিজের মাথাতেই টের পাচ্ছি সেটা। টেনিদা খুশি হয়ে বললে, অল রাইট। বুঝলি ক্যাবলা, স্কুল ফাইনালে স্কলারশিপ পেয়ে তোর ভারী ডেঁপমি হয়েছে। হ্যাঁ, আবার যদি কুড়বকের মতো বক বক করিস তাহলে এক চড়ে তোর কান পুড়ে উইরা যাইব। হাবুল বললে, কারেক্ট। এই জন্যই তো বলি হাবলাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট। যাকে এখন কি করা যায় বল দেখি, এই সবুজ দেড়ে লোকটা তো মহা ফ্যাচাঙে ফেলে দিলে। ক্যাবলা বললে, আমরা কথা দিয়েছি ওকে হেল্প করব। এই কিন্তু তারপরে যদি ওই জাপানি বৈজ্ঞানিক কাগামাছি এসে আমাদের ঘাড়ে চড়াও হয়? আমি বললুম, তাকে মাছির মতোই সাবার করে ফেলবে। কে সাবার করবে? তুই। টেনিদা আমার দিকে তাকিয়ে নাকটা কুঁচকে মুখটাকে আলু সেদ্ধর মতো করে বললে, ওই তো পুঁটি মাছের মতো তোর চেহারা, তোকে ওই কাগামাছি আর কদম্ব পাকরাশি স্রেফ ভেজে খেয়ে ফেলবে, দেখে নিস। হাবুল সেন বললে, এখন ওই সব কথা সারান দাও, আইজ বিকালে তো ওই বুড়ার লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যায়। এখন ফিরা চলো, বড় খিদা পাইছে। টেনিদা দাঁত খেঁচিয়ে কি যেন একটা বলতে যাচ্ছিল, হঠাৎ একটা গগনভেদী চিৎকার। আর আমাদের সংস্কৃতের প্রফেসর যাকে বলেন জিমুথ মন্ত্র কিংবা অম্বরে ডম্বরু, অনেকটা সেই রকম। আর কে? সেই যে বেরসিক নেপালি ড্রাইভার আমার গানে বাগড়া দিয়েছিল। ড্রাইভার এতক্ষণ নিচে গাড়ি নিয়ে বসেছিল, এইবার অধৈর্য হয়ে পাহাড় ভেঙে উঠে এসেছে ওপরে। সাবজি, আপনাদের মতলবটা কি স্যার? হ্যাঁ, সারাদিন সিঞ্চলে কাটাতে চান নাকি? তাহলে ভাড়া মিটিয়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি একটু দার্জিলিংয়ে চলে যাই। টেনিদা বললে, আর আমরা ফিরে যাব কি করে? হেঁটে ঘুমিয়ে যাবেন, সেখান থেকে ট্রেন ধরবেন। পরিষ্কার বাংলায় সাফ গলায় জানিয়ে দিলে ড্রাইভার। আমি বললুম, থাক, আর উপদেশ দিতে হবে না, আমরা যাচ্ছি। আমরা চারজনে গুম হয়ে এসে গাড়িতে বসলুম। মাথার ভেতরে সাতকড়ি সাঁতরা, এক গাছে 4 রকম ফল ফলানোর বৈজ্ঞানিক গবেষণা, জাপানি বৈজ্ঞানিক কাগামাছি আর ধরিবাজ কদম্ব পাকরাশি, এই সবই ঘুর খাচ্ছে তখন। বনের পথ দিয়ে এঁকে বেঁকে আমাদের ল্যান্ড রোভার তখন নেমে চলেছে। আমি বজ্র বাহাদুরের পাশে বসেছিল। হঠাৎ দেখে জিজ্ঞাসা করলুম, আচ্ছা ড্রাইভার সাহেব? আমি ড্রাইভার সাহেব নই, গাড়ির মালিক। আমার নাম বজ্র বাহাদুর। আচ্ছা আচ্ছা, বজ্র বাহাদুর সিং। সিং নয়, থাপা। তার মানে সিংওয়ালা নিরীহ প্রাণী নয়, দস্তুর মতো থাবা আছে। মেজাজ আর গলার স্বরেই সেটা বোঝা যাচ্ছিল। আমি সামলে নিয়ে বললুম, ঠিক আছে ঠিক আছে, আপনি নীল পাহাড়ি চেনেন? বজ্র বাহাদুর বলল, চিনব না কেন, সে তো পুবংয়ের কাছেই, আর পুবংয়েই তো আমার ঘর। তাই নাকি? এবার ক্যাবলা আকৃষ্ট হলো। তা আপনি সেখানকার ঝাউ বাংলো দেখেছেন? দেখেছি বই কি, ম্যাকেঞ্জি বলে একটা বুড়ো সাহেব তৈয়ার করেছিল সেটা। তারপর হিন্দুস্তান স্বাধীন হলো, আর বুড়ো সেটাকে বেচে দিয়ে বিলায় চলে গেল। এখন কলকাতার এক বাঙালি বাবু তার মালিক। কেমন বাড়ি? রামরোছ। রামরোছ? বুঝছি, এইখানে বোধহয় 6 বার রাম রাম কইতে হয়। বজ্র বাহাদুর গোমরা মুখে একবার একটু হাসল, বলল, না না, রাম রাম বলতে হয় না, রামরোছ হলো নেপালি ভাষা, ওর মানে ভালো আছে, খুব খাসাকুটি। ক্যাবলা জিজ্ঞাসা করলে, তা ওখানে কে থাকে এখন?
কলকাতার সেই বাঙালি বাবু? সে আমি জানি না। আচ্ছা, আমরা যদি ওখানে বেড়াতে যাই কেমন হয়? বজ্রবাহাদুর আবার বললে, রামড়ো, আমার বাড়িতে যাবেন, সস্তায় নিয়ে যাব, আর পুবংয়ের খাঁটি দুধ আর মাখনের বন্দোবস্ত করে দেবো। আমরা যখন স্যানিটারিয়ামে ফিরে এলাম তখন খাবার ঘন্টা পড়ো পড়ো। তাড়াতাড়ি চান টান সেরে খেয়ে দে আমরা ফোয়ারাটার পাশে এসে বসলাম। কি করা যায়? টেনিদা গোটা 40 লিচু নিয়ে বসেছিল। খাওয়ার পর ওইটাই তার হচ্ছে মুখ শুদ্ধি। একটা লিচু টপাত করে গালে ফেলে বললে, চুলো হয়ে যাক, আমরা ওসবে ভেতরে নেই ভাই। দুদিনের জন্য দার্জিলিং বেড়াতে এসেছি। খামোখা ওসব ঝঞ্ঝাট কে পোয়াতে যায় বাপু। ঘোড়ায় চড়ে বেরিয়ে টেরিয়ে দিব্যি ওজন বাড়িয়ে বাড়ি যাব, বাস। ক্যাবলা বললে, ভদ্রলোককে সকালে যে কথা দেয়া হলো। লিচুর আঁটিটা সামনের পাইন গাছে একটা কাককে তাক করে ছুঁড়ে দিলে। তারপরে বললে, সে বিকেলে সে কথা ফিরিয়ে নিলেই হলো। সবুজদারি কাগামাছি, যত সব পোগাস। আমি বললুম, কিন্তু এই বজ্রবাহাদুর বলছিল পুবং থেকে খাঁটি দুধ আর মাখন খাওয়াবে। টেনিদা আমার পেটে একটা খোঁচা দিয়ে বললে, এটা রাত দিন খাই এই করেই মরবে। দুধ মাখনের লোভে কাগামাছির খপ্পরে গিয়ে পড়ি, আর সে আমাদের আসলা চাটনি বানিয়ে ফেলুক। বলেই আর একটা লিচু গালে পুড়ে দিলে। হাবুল মাথা নেড়ে বললে, সেই কথাই ভালো, ঝামেলার মধ্যে গিয়া কাম নাই। তখন আমি বললুম, তাহলে থাক। সাঁতকড়ি সাঁতরাকে দেখে আমারও কেমন যেন সন্দেহজনক মনে হলো। কেমন ঝাঁ করে বনের ভেতরে লুকিয়ে গেল, দেখলে না? হাবুল বলল, আমার তো ভূত বইলাই মনে হইতাছে। ক্যাবলা ভীষণ চটে গেল। দুত্তর, দিনে দুপুরে সিঞ্চল থেকে ভূতের আসতে বয়ে গেছে। আসল কথা, তোমরা হচ্ছ 1 নম্বরের কাওয়ার্ড। হিন্দিতে যাকে বলে একদম ডারপোক। কি বললি? কাওয়ার্ড? টেনিদা হুঙ্কার ছাড়ল। খুব সম্ভব ক্যাবলাকে একটা চাঁটি কষাতে যাচ্ছিল। এমন সময় স্যানিটারিয়ামের কাছে কাঞ্চা এসে হাজির। তার হাতে একটা ছোট প্যাকেট। এসে বললে, তিমিরও লাই। টেনিদা বললে, মানে তিমিরও লাই? এই দুপুরবেলা তিমির কোথায় পাবো? আর লাই মানে তো শোয়া, খামাকা শুতেই বা যাবো কেন? ক্যাবলা হেসে বললে, আরে না না, বলছে তোমার জন্য। ও তাই নাকি? টেনিদা এক টানে প্যাকেট খুলে ফেলল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটি মস্ত চকলেট। চকলেট কে দিলে? কাঞ্চা আবার নেপালি ভাষায় জানালে, একটু আগেই সে মাথি অর্থাৎ ওপরে বাজারে গিয়েছিল। সেখানে সরু গোপ আর গলায় মেটে রঙের মাফলার জড়ানো একটি লোকের সঙ্গে তার দেখা হয়। সে তার হাতে এইটেই দিয়ে বলে, কলকাতা থেকে যে 4 জন ছোকরা বাবু এসেছে তাদের কাছে যেন পৌঁছে দেয়। সরু গোপ, মেটে রঙের মাফলার, তাহলে? টেনিদা এক টানে চকলেটটা খুলে ফেলল। টুপ করে মাটিতে পড়ল 4 ভাঁজ করা একটা চিরকুট। তাতে লেখা, যাচ্ছ না তো নীল পাহাড়ি, অকম্মা সব ধারি ধারি, এতেই প্রাণে লাগলো ত্রাস, গড়ের মাঠে খাওগে ঘাস। হাবুল সুর করে কবিতাটা পড়ল, আর আমরা 3 জন একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, কদম্ব পাকরাশি। কিছুক্ষণ চুপচাপ। টেনিদা গম্ভীর, একটা লিচু ছাড়িয়ে মুখের কাছে সেই থেকে ধরে রয়েছে, কিন্তু খাচ্ছে না। টেনিদার এমন আশ্চর্য সংযম এর আগে আমি কোনোদিন দেখিনি। ক্যাবলা বললে, টেনিদা এইবার? টেনিদা নাকের ভেতর থেকে আওয়াজ বেরোলো, আমাদের অকম্মার ধারি বলছে গড়ের মাঠে গিয়ে ঘাস খাবার উপদেশ দিয়েছে। হাবুল সেন বললে, শত্রুকে চ্যালেঞ্জ কইরা পাঠাইছে। ক্যাবলা আবার বলল, কদম্ব পাকরাশির কাছে হার মেনে কলকাতায় ফিরে যাবে টেনিদা, গিয়ে গড়ের মাসে ঘাস খাবে। টেনিদা এইবারে চিৎকার করে উঠল, কাবি নেই, নীল পাহাড়িতে যাবই, আলবাত আলবাত বলি টপাত করে লিচুটা মুখে পুড়ে দিল। আমার মনটা চকলেটের জন্য ছোঁকছোক করছিল। বললুম, তাহলে কদম্ব পাকরাশির চকলেটটা ভাগযোগ করে। শাট আপ! বিকেল 5টার সময় আমরা গিয়ে হাজির হলুম ন্যাচারাল মিউজিয়ামের কাছে পার্কটায়। যারা বেড়াতে বেরিয়েছে সবাই গিয়ে ভিড় করেছে মেলে। সামনে দিয়ে টকাটক করে ঘোড়া ছুটে যাচ্ছে বারছিলের দিকে।
প্রায় ফাঁকা পার্কে আমরা চারজন ঘুঘুর মতো একটা বেঞ্চের মধ্যে অপেক্ষা করে আছি। এইখানেই সেই সবুজ দাড়িওয়ালা সাতকড়ি সাঁতরার আসবার কথা। 10-15-20 মিনিট কাটলো। বসে আছি তো বসেই আছি। 4 আনা চিনেবাদাম শেষ হয়ে পায়ের কাছে খোলার একটা পাহাড় জমেছে। সাতকড়ির আর দেখা নেই। টেনিদা বিরক্ত হয়ে বলল, এই কই রে ক্যাবলা, সেই সবুজ দেড়ে গেল কোথায়? হাবুল বলল, আমি কইলাম না, ওইটা হইল গিয়া সিঞ্চলের পাহাড়ের ভূত। বনের ভূত বনে গেছে, এইখানে আর আইব না। ক্যাবলা বললে, আরে ব্যস্ত হচ্ছ কেন, একটু দেখাই যাক না। আমার মনে হয় ভদ্রলোক নিশ্চয়ই আসবেন। ঠিক তখন পেছন থেকে কে যেন বললে, এই তো এসে গেছি। আমরা চমকে দাঁড়িয়ে পড়লুম। পার্কে সন্ধ্যার ছায়া নেমেছে, তার ওপর বেশ করে কুয়াশা ঘনিয়েছে। এই পার্কটা যেন চারদিকের পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে এখন। আর এরই মধ্যে সামনে এসে দাঁড়িয়েছে সেই লোকটা, মাথায় বাঁদুরে টুপি, চোখে নীল চশমা। টেনিদা কি যেন একটা বলতে যাচ্ছিল। ভদ্রলোক ঠোঁটে আঙুল দিলেন। আশেপাশে কাগামাছির চর ঘুরছে, কাজের কথা সংক্ষেপে বলেনি। তোমরা নীলপাড়ি যাচ্ছ তো? আগে যাচ্ছি। কাল সকালে? ভদ্রলোক এবার চাপা গলায় বললে, অল রাইট, মোটর ভাড়া করেই চলে যেও, 1 ঘন্টা 1.5 লাগবে। ওখানে গিয়ে পাহাড়ি বস্তিতে জিজ্ঞেস করলেই ঝাউ বাংলো চিনিয়ে দেবে এখন। আর তোমরা হবে গিয়ে আমার গেস্ট, ঠিক আছে? মোটর ভাড়াও আমি দিয়ে দেবো। রাজি? রাজি। তাহলে আমি চলি, দাঁড়াবার সময় নেই। কালই ঝাউ বাংলোয় দেখা হবে। আর একটা কথা মনে রেখো, ছুঁচোবাজি। ছুঁচোবাজি? আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলুম, ছুঁচোবাজি আবার কি? কাগামাছির সংকেত। আচ্ছা চলি, টাটা। বলেই ভদ্রলোক ঝাঁ করে চলে গেলেন। কুয়াশার ভেতর দিয়ে কোন দিক দিয়ে যে গেলেন ভালো করে ঠাহরও পাওয়া গেল না। ক্যাবলা উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। চলো টেনিদা। কোথায়? মোটর স্ট্যান্ডে। বজ্র বাহাদুরের গাড়িটা ঠিক করতে হবে। বলতে না বলতেই ফর ফর ফরাং ফর ফর করে আওয়াজ উঠল একটা, আর হাবুলের ঠিক কানের পাশ দিয়ে একটা ছুঁচোবাজি এসে পড়ল সামনের ঘাসের উপর। আগুন ঝরিয়ে তিরিক তিরিক করে নাচতে নাচতে হঠাৎ শব্দে একটা ফরগেট মি নটের ঝড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতক্ষণ শুনছিলেন ঝাউ বাংলো রহস্যের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি আমরা আনতে চলেছি। ততক্ষণ প্লিজ স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।